তুমি একটু কেবল বসতে দিও কাছে। এইটা একটা প্রেমের গান। গানের ভাবটি কি? গানের যিনি বক্তা তিনি বলছেন, তুমি একটু তোমার পাশে আমাকে বসতে দিও, শুধু ক্ষণেক তরে। আজই হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। আমার একান্ত অনুরোধ, তুমি আমাকে একটু তোমার পাশে বসতে দিও। এই যে একান্ত প্রেমের আরতি, এই আরতিটি কিভাবে গানের মধ্যে খেলা করেছে এইটা একটু না বলে আমি পারছি না। গানটা গাইতে গাইতে তার জানলাগুলো বেশ কিছু খুলে গেল আমার কাছে। একটু দেখা যাক প্রথম লাইনটা। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। তুমি একটু কেবল বসতে দিও কাছে। এই যে কাছে বসতে পাওয়া, এইটাই অনেক বড় পাওয়া আমার কাছে। সেই জন্য কাছে শব্দটার এত গুরুত্ব এবং কোমল ধায়ের ওপরে কাছে, এর মধ্যে দিয়ে সেই রিকোয়েস্টটা এইরকমভাবে কবি রাখলেন। গানটার মধ্যে এইরকম একটি ভাব আদ্যন্ত বজায় থেকেছে। এবং ভৈরবী রাগিনী রবীন্দ্রনাথের খুব প্রিয় রাগিনী ছিল। আপনারা সেটা জানেন যে বহু গান ভৈরবী রাগিনীর উপরে আধারিত। তো এইটা একটা বিষয়। গানটার মধ্যে এই রিকোয়েস্টের ব্যাপারটা বারবার ঘুরে ঘুরে এসেছে। কিন্তু আমার বক্তব্য ঠিক এই ভাব বিশ্লেষণের দিকে নয়। একটা অন্য জানলা খুলে গেল আমার কাছে, সেইটা আমি বলবো। দেখুন অন্তরাতে কি বলছেন, না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে। তোমার দিকে না তাকিয়ে আমি থাকতে পারি না, আমার হৃদয় অস্থির হয়ে ওঠে, আমি কোনো মতেই থাকতে পারি না। কাজের মাঝে ঘুরে বেড়াই যত, ফিরি কুল হারা সাগরে। যখন আমি কাজের মধ্যে ঘুরে বেড়াই, কাজ করি, তখন আমি একেবারে কুল হারা সমুদ্রে ঘুরে বেড়াই। শুধু তোমার কাছে একটু অবকাশ নিয়ে যদি বসতে পাই তাহলে আমার জীবনে বড় শান্তির সে আশ্রয়। এই এখন লক্ষ্য করে দেখুন গানের মধ্যে দুটো পক্ষ তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কাজ এবং একটা হচ্ছে বিরাম, একটা বিশ্রাম, একটা অবকাশ, আর একটা হচ্ছে কাজ। ব্যাপারটা কি? না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে। একটা গভীর আর্তি বিরামের জন্য, এবং সেটা ভৈরবীকে ব্যবহার করে। তারপরের লাইনে কাজের মাঝে ঘুরে বেড়াই যত, ফিরে কুলহারা সাগরে। তুমি একটু কেবল, যখন কাজের মধ্যে থাকি তখন আমি অকুল সমুদ্রে ভেসে যাচ্ছি। অর্থাৎ রবীন্দ্রনাথ পক্ষ নিচ্ছেন, কার পক্ষ নিচ্ছেন? গানের যিনি বক্তা তিনি পক্ষ নিচ্ছেন, বিরামের পক্ষ নিচ্ছেন। বিরাম মানে অবকাশ, বিরাম মানে ছুটি, বিরাম মানে মুক্তি। একটা পক্ষ তৈরি হয়ে যাচ্ছে, একদিকে কাজ, আরেকদিকে অকাজ, আরেকদিকে ছুটি, বিরাম, মুক্তি। কেন, কি বলতে চাইছেন তিনি? আমরা আসছি একটু পরে। এবার একটু সঞ্চারের দিকে তাকাই। বড় সুন্দর বসন্ত চারিদিকে চলে এসেছে। কেমন সেই বসন্ত? আপাতভাবে মনে হচ্ছে যে ভ্রমর গুনগুন করছে, আহা সেই সুন্দর বসন্ত। অত সহজ নয় ব্যাপারটা। এই বসন্তের মধ্যে একটা চরিত্র তৈরি করছেন রবীন্দ্রনাথ। কীরকম?
বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, বসন্ত এসে গেছে, আমার জানলা দিয়ে প্রবেশ করছে। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। খুব খুব চালাকি করে একটা শব্দ গানের বক্তা ব্যবহার করছেন। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। ভ্রমর অলস, আমরা কোনোদিন ভ্রমরকে অলস দেখেছি নাকি? ভ্রমর তো চিরকাল গুনগুন করে ঘুরে বেড়ায় এবং সেটা মধুর জন্য ঘুরে বেড়ায়। কিন্তু কবির চোখে অলস ভ্রমর, অর্থাৎ তিনি পক্ষ নিচ্ছেন সেই অলসতার। কারণ তিনি জানেন, মূল কথাটা হচ্ছে এখানে, যে যাকে তিনি চাইছেন বা যার পাশে একটু বসতে চাইছেন, যদি সে অবকাশ না দেয় বা যদি অবকাশের মধ্যে তাকে না পাওয়া যায়, তাহলে পাওয়াই যাবে না। সেজন্য অবকাশের জন্য তার এই ওকালতি ক্রমশ চলছে। লক্ষ্য করে দেখুন, শেষ অন্তরাতে অর্থাৎ আভোগের অংশে আবার সেই পক্ষ বিপক্ষের গল্পটা তৈরি হচ্ছে। আজকে শুধু একান্তে আসীন চোখে চোখে চেয়ে থাকার দিন, আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে। শেষ শব্দটা অবসর। এবং যা কিছু আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ভালো করে লক্ষ্য করে দেখলে আমরা দেখতে পাবো সেটা তৈরি হয় অবসরের মধ্যে দিয়ে। অবকাশ যদি আমাদের জীবনে না থাকে, তাহলে ভালো কোনো কবিতা হয় না, ভালো কোনো গান হয় না, ভালো কোনো সৃষ্টি হয় না। জীবনে কোনো কিছুই খুব ব্যস্ততার মধ্যে, খুব দৌড়দৌড়ির মধ্যে কিছু পাওয়া যায় না। তাহলে একটু অন্তরার দিকে তাকাই, কীরকম সেই সুরের খেলাটা। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে, আজকে শুধু একান্তে আসি চোখে চোখে চেয়ে থাকার দিন, আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। আজকে জীবন সমর্পণের গান, আমি আমার সমস্ত জীবন তোমার পায়ের কাছে সমর্পণ করে দেবো, সেই গানটা গাইব। তুমি একটু প্লিজ আমাকে তোমার কাছে বসতে দাও, অনেক কিছু বলার আছে আমার, সেই সুযোগটুকু তুমি নষ্ট করে দিও না। এই একান্ত রিকোয়েস্ট। চোখে চোখে আজকে শুধু একান্তে আসেন চোখে চোখে চেয়ে থাকার দিন, আজকে তোমার সঙ্গে একটু তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো, আর কোনো কথা নয়, নীরব অবসর। অবসরটা কীরকম? নীরব অবসর। আমাদের কি অন্য কোনো কবিতার কথা মনে পড়ছে? মুখোমুখি বসিবার বনলতা সেন, সেই দিনও কিন্তু জীবন থেকে, কাজের জগৎ থেকে সরে যাওয়ার কথা। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কীরকম করে প্রেমের ক্ষেত্রে দুই কবি, আমরা তো চিরকাল জীবনানন্দকে রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠীর মধ্যেই ফেলে এসেছি, কিন্তু কোথায় যেন মিশে যাচ্ছেন। প্রেম ক্ষেত্রে ডিফারেন্স হওয়ার কোনো জায়গাই নেই, বিধাতা পুরুষ আমাদেরকে সেই অবকাশ দেননি। যাই হোক, তো এইটা, এই যে কাজ এবং অবসর, এই বৃত্তটা কিন্তু খুব নতুন কিছু নয়। রবীন্দ্রনাথের জীবনে রবীন্দ্রনাথ বারবার এই মুক্তির কথা, অবসরের কথা, অবকাশের কথা বলেছেন এবং তার জন্য
বহুবার লেখালেখি করেছেন রবীন্দ্রনাথের রবিবার বলে একটা গল্প আছে, তার মূল বক্তব্যই কিন্তু কাজ এবং অবসর। কাকে বলে ছুটি, কাকে বলে কাজ। ছুটি এবং কাজের যে ধারণা, সেটা আমাদের চিরকালীন ধারণা বড্ড ভুল। কাজ থেকে পালিয়ে গিয়ে ছুটি নয়, কাজের উল্টোপিঠ ছুটি নয়, কাজের মধ্যেই ছুটি। সেই ছুটিটাকে খুঁজে নিতে হয় কাজকে ভালোবেসে। কোথায় শান্তিনিকেতনের ভাবনার মধ্যে, সেই পড়াশোনার মধ্যে ছুটিটাকে রবীন্দ্রনাথ মিশিয়ে দিয়েছিলেন সে তথ্য আপনাদের জানা। রবিবার বলে গল্পটির কথা বলছিলাম। আর রবীন্দ্রনাথ কেনই বা এই অবকাশের বা ছুটির জন্য ওকালতি করবেন না? কারণ আমাদের মনে পড়বে, মনে থাকবে যে মানুষটিকে নিয়ে আলোচনা করছি তার নামটাও কিন্তু রবি। কাজেই এই যে গানটা, এই গানের মধ্যে শুধু প্রেম নেই, প্রেমের পাশাপাশি একটা তত্ত্ব কিন্তু খুব সুচতুরভাবে, খুব নীরবে এসে দাঁড়াচ্ছে। সেইটাও একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে এইটুকুই। পরের দিন আবার কোনো একটা গান নিয়ে আলোচনা করব আমরা। যদি সেই গানের দরজা হঠাৎ করে খুলে যায়, তখন সেই আলোচনা নিয়ে আমরা আবার আসব। নমস্কার।